নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024-এর লোকসভা নির্বাচনী জনসভা শুরু হওয়ার আগেই গোটা দেশের মানুষ বিজেপি কি করবে, কি বলবে, মোদি কি করবে, মোদি কি বলবে, এই নিয়ে ভাবনা চিন্তার মধ্যে যখন ছিল, ঠিক তখনই আজকে দিল্লিতে হয়ে যাওয়া ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে নরেন্দ্র মোদীর বক্তব্য কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিল দেশবাসীর সামনে যে কেন আবারও নরেন্দ্র মোদীকে চাই, কেন তৃতীয়বারের জন্য মোদী সরকারকেই চাই। জানতে চান? চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আজকে মোদিজির অর্থাৎ নরেন্দ্র মোদী দীর্ঘ ভাষণ আমরা শুনলাম। তিনি এই রাষ্ট্রীয় অধিবেশন যেটা বিজেপির চলছে সেখানে বক্তব্য রাখার সময় অনেক কথাই বলে। তার কথার মধ্যে ছিল কি কি উন্নতি তিনি করেছেন, মানে বিজেপি কি কি উন্নতি করতে পেরেছে এই যে 10 বছর ছিল তার মধ্যে, যেটা তাদের কার্যকর্তাদের তিনি বুঝিয়েছেন। সাথে সাথে গোটা দেশের আপামর জনগণও শুনেছে, কারণ সমস্ত মিডিয়াই তাকে কভার করেছিল, তাই সবাই শুনতে পেরেছিল এবং সবাই জানতেও পেরেছে যে কি কি কাজ হয়েছে। আপনারা সেগুলো সবই জানেন, তাও আমি আপনাদের কিছুটা মনে করিয়ে দিই, মানে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথমত বলে রাখি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কি কি করেছে। আজকে ভারতবর্ষের অর্থনীতি কোন জায়গায় আছে বিশ্বের মধ্যখানে, সেটা মোটামুটি পঞ্চম জায়গায় আছে, আপনারা সবাই জানেন, যেটা আগামী কদিনের মধ্যে হয়তো তৃতীয় স্থানে চলে যাবে, এটা আপনারা সবাই জানেন। ভারতবর্ষ 2014 সালের আগে যা ছিল আর 14-র পরে 24 অবধি কোন জায়গায় গেছে এটা আমাকে আশা করি বলে দিতে হবে না, আপনারা সবাই জানেন। যদি আমি বলি এটা প্রতিরক্ষা ক্ষেত্র বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আজ আপনারা জানেন গোটা বিশ্বে ভারতবর্ষের কোন জায়গায় আছে। আমি আপনাদের যেগুলো বলি সেগুলো কিন্তু কোনো রাজনীতির নেতার বক্তব্য নয়, একদম পরিষ্কার কথা, যেটা আমি বুঝতে পারবো সেটা বলি। তো সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের দেশের অবস্থান আগে ছিল ভারতবর্ষের পাশে থাকা পাকিস্তান মাঝে মাঝে আমাদের হুমকি দিত, এই আমরা কিন্তু ঢুকে যাব, আমরা দেখিয়ে দেবো, মানে কোনো জঙ্গি আসলে। সেদিনও আমাদের আর্মি একই ছিল, সেদিনও আমাদের সব কিছু ছিল, কিন্তু সেদিন একটা কঠিন নেতৃত্ব বা কঠোর নেতৃত্ব যারা দেশকে ভালোবাসবে সেই জায়গা ছিল না। তাই পাকিস্তানের হুমকি, পাকিস্তানের জঙ্গিদের হুমকি আমাদের শুনতে হতো। কাশ্মীরে আমরা যেতে দেব না, অমরনাথে কাউকে যেতে দেব না, এই সমস্ত ডায়লগ আমরা শুনেছি আর আমরা আতঙ্কে থেকেছি। কিন্তু এই সরকার আসার পরে আপনি একদম নিশ্চিন্তে বলতে পারেন, আপনার মনের মধ্যেও নিশ্চয়ই এসে গেছে, পাশের দেশ পাকিস্তান এখন বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাশ্মীর চাওয়া তো দূরের কথা, ভিক্ষার পাত্র নিয়ে ভিক্ষা চাইছে চারিদিকে। আর ভারতবর্ষের অর্থনীতি টপ জায়গায়, ভারতবর্ষ চাঁদে পৌঁছে গেছে। এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের মধ্যে থাকা আতঙ্কবাদীরা, মানে যারা ভারতবর্ষে একদিন অত্যাচার করেছে, আক্রমণ করেছে, বোমা বিস্ফোরণ করেছে, তারা ভয়ের চোটে পাকিস্তানের মধ্যে নিজেদের ঘর থেকে বেরোয় না, কারণ কে কোথায় কখন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে তাদের ঠুকে দেবে, এই জায়গায় রয়েছে। ভারতবর্ষের আজকে যে পরিস্থিতি গোটা বিশ্বের কাছে, সেখানে গিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলেও রাশিয়াও চায় মধ্যখানে ভারত আসুক, ইউক্রেনও চায় ভারতবর্ষ মধ্যখানে এসে মধ্যস্থতা করুক। একই জিনিস হচ্ছে ইসরায়েলের সঙ্গে যখন গাজার লড়াই চলছে, মানে প্যালেস্টাইনের সঙ্গে বা বলতে পারেন ওইসব হামাসদের সঙ্গে লড়াই চলছে, তার মধ্যখানেও কিন্তু ইসরায়েলের পাশে থাকা, আবার প্যালেস্টাইনের উপর আক্রমণ হলে প্যালেস্টাইনের সাধারণ মানুষের জন্য পাশে থাকা, এই দুটো দিক দিয়ে অবস্থান করে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ আজকে কোন জায়গায় আছে। আজকে কাতারে বন্দি থাকা আমাদের 8 নৌবাহিনীর প্রাক্তন সেনা, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মৃত্যুদণ্ড দেওয়া মানে ফাঁসির আদেশ দেওয়া মানুষগুলোকে ছাড়িয়ে নিয়ে এসে একদম ভারতবর্ষে নিয়ে চলে আসা, এই ক্ষমতা দেখানো নরেন্দ্র মোদী। কাজে এগুলো আপনাদের বলতে হয় না, কারণ আপনারা সবাই দেখেছেন এবং দেখছেন এবং জানেন। ভারতবর্ষ আজকে ইকোনমিক্যালি কোন জায়গায় আছে আপনারা জানেন। এবার আর্টিকেল 370 মানে কাশ্মীরের যে 370 তুলে দেওয়া, এছাড়া বিভিন্ন জিনিস 35-এ তুলে দেওয়া, ট্রিপল তালাক, এগুলো সবই তিনি বলেছেন এবং সেগুলো সবই আমরা চাক্ষুষ অনুভব করেছি। তার সঙ্গে সঙ্গে রাম মন্দিরের ব্যাপারটা আজকে পরিষ্কার হয়ে গেছে, কারণ আপনারা সবাই দেখেছেন রাম মন্দিরে অনেকে হয়তো চলেও গেছেন। আজ রাম মন্দির যাওয়াটা আমাদের কাছে একটা, মানে কি বলবো, আমাদের লক্ষ্য, টার্গেট, রাম মন্দির যাব। কিন্তু রাম মন্দির হবে না এই জায়গায় আর নেই, রাম মন্দির হয়ে গেছে। এবার অযোধ্যার হয়ে যাওয়ার পরে মথুরার কাশী বাকি আছে, সেগুলো হয়ে যাবে, আমরা সবাই জানি। তো এই যে প্রত্যেকটা কাজ আমরা দেখলাম, সেই কাজের মধ্যে কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনি যে তিনি কি করছেন। মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে লাখপতি দিদি তৈরি করা থেকে শুরু করে ড্রোন তৈরি করা জায়গা করা, এবং কিষাণদের জন্য কিষাণ সম্মান নিধি করে দেওয়া, এবং প্রত্যেকটা মানুষ যাতে সুচিকিৎসা পায় তার জন্য আয়ুষ্মান ভারত তৈরি করে দেওয়া, এগুলো তিনি বুঝিয়ে দিয়েছেন। পিএম আবাস যোজনা, যেটা মানুষের খুব, মানে কি বলবো, আগে শুনতাম আমরা, পেতাম না, কিন্তু এখন
সহজলভ্য হয়ে গেছে। উজালা গ্যাস, যাতে বাড়ির গরিব মহিলারা তারাও পর্যন্ত এখন রান্নার গ্যাসে আগুন জ্বালিয়ে অনায়াসে গ্যাস চালাচ্ছেন। তারা আর ওই উনুনে ফুঁক দেওয়া বা ওই ধোঁয়ার মধ্যে থাকার পরিবেশের মধ্যে নেই। বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থাও হয়ে গেছে, আর কদিনের মধ্যে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বাড়িতে জল পৌঁছে যাবে। এমনকি এই সরকার আসার পরে যেগুলো সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্তই কাজে লাগিয়ে দিয়েছে। এবং ভারতবর্ষের সামরিক বাহিনী থেকে শুরু করে ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর এবং ভারতবর্ষের ডিআরডিও থেকে শুরু করে ভারতবর্ষের নভশ্চর প্রত্যেকটা জায়গায়, মানে মহাকাশ যান থেকে শুরু করে সব জায়গায় ভারতের উন্নতি আজকে শিখরে। মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, এই দুটোর মধ্যে গিয়ে ভারতবর্ষে আজকে প্রচুর জিনিস তৈরি হচ্ছে। ভারতবর্ষ থেকে অস্ত্র বিক্রি হয় বা রপ্তানি করা হয়। ভারতবর্ষ তেলের ক্ষেত্রে তেল কিনে রাশিয়া থেকে কম দামে বেচে দিয়েছে, মানে কম দামে তেল রাশিয়া থেকে কিনে বেশি দামে বেচে দিয়েছে অন্যান্য দেশগুলোকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে। কাজে এটা করে ভারতবর্ষ ডলার কামিয়েছে। ভারতবর্ষ আজকে সেই জায়গায় আছে। ভারতবর্ষের দিকে তাকাতে আজকে বিশ্বের তাবর তাবর দেশও একটু সম্ভ্রম দিয়ে তাকায় আর কি, মানে সেরকম জায়গায় নেই যেখানে ভারতবর্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এগুলো তো গেল আমাদের ভারতবর্ষের দেশের সমস্ত কিছু অবস্থা, যেটা নরেন্দ্র মোদী আসার পরে আমরা পেয়েছি। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন, আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের সামনে আনি, আর আমি জানি আপনাদেরও ভালো লাগবে। কারণ নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন, যেটা আমি একদম বেছে তুলে নিয়ে এসেছি, সেটা আপনাদের খুব ভালো লাগবে। তিনি যে কথাটা বলেছেন, সত্যি কথা বলতে কি বলুন তো, হৃদয় জয় করে নিয়েছেন। আসলে তার কথাটা তার মুখে আপনি শুনুন, শুনুন একবার। एक बार एक बहुत बड़े नेता मुझे मिले मेरे प्रधानमंत्री पद के दूसरे कार्यकाल पे। बोले, मोदी जी, प्रधानमंत्री बनना बहुत बड़ी बात है, आप बन गए। आपने इतने दशकों संगठन का भी काम कर लिया, मुख्यमंत्री के रूप में भी इतना लंबा समय रह चुके, प्रधानमंत्री में भी दोबारा आ गए। अब इतना काम पा लिया है, अब तो थोड़ा बैठो, आराम करो, बहुत कर लिया। ये उन्होंने मुझे कहा था। उनकी वो भावना राजनीति के पुराने अनुभवों से थी। लेकिन साथियों, हम राजनीति के लिए नहीं, राष्ट्र नीति के लिए निकले हैं। हम तो छत्रपति शिवाजी महाराज को मानने वाले लोग हैं। जब छत्रपति शिवाजी महाराज का राज्याभिषेक हुआ तो उन्होंने ये नहीं किया कि अब तो छत्रपति बन गए, सत्ता मिल गई तो चलो उसका आनंद लो। उन्होंने अपना मिशन जारी रखा। ऐसे ही उनसे प्रेरणा लेकर के मैं अपने सुख वैभव के लिए जीने वाला व्यक्ति नहीं हूं। मैं भी শুনলেন তিনি কি বললেন? তিনি কিন্তু পরিষ্কার করেই বললেন, রাজনীতি করার জন্য আমি আসিনি, আমি এসেছি রাষ্ট্রনীতির জন্য, রাষ্ট্রের জন্য। শব্দটা শুনে একটু চমকে গেলেন না? রাজনীতি নয়, রাষ্ট্রনীতি। হ্যাঁ, দেশকে ভালোবাসা। আমি আপনাদের একটা কথা বারবার বলি, তেরা বৈভব অমর রহে মা, হাম দিন চার রহে না রহে। এই কথা তারাই বলতে পারে যারা রাষ্ট্রকে ভালোবাসে, যারা রাষ্ট্রকেই পরম জায়গায় রেখে দেয়, অর্থাৎ ভারত মাতাকে সবার উপরে রাখে। সেই ব্যক্তি কোনোদিন ঘুমোতে পারে না, সেই ব্যক্তি জেগে থাকে। আর জেগে থাকা মানুষ যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সফল করতে পারে। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন বা বলেছেন যে ছত্রপতি শিবাজী মহারাজকে অনুকরণ করে বা ছত্রপতি শিবাজী মহারাজের রাস্তা অনুসরণ করে আমরা চলি, অর্থাৎ তিনি চলেন। তাই ছত্রপতি শিবাজীর যে রাস্তা, ছত্রপতি হওয়ার পরে, রাজ্যাভিষেক হওয়ার পরে তিনি কিন্তু পারতেন চুপ করে বসে থাকতে, কারণ তার সবকিছু হয়ে গেছিল। তিনি কিন্তু থামেননি, নিরন্তর প্রয়াস করে গেছেন এবং তার ফলে মারাঠা সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল। খুব ভালো করে ভাববেন তিনি কি বলেছেন। আজকে নরেন্দ্র মোদীজি যে কাজগুলো করছেন, যেভাবে এগোচ্ছেন, সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন আমি অনায়াসে বসে থাকতে পারতাম ঘরের মধ্যে, কিন্তু মানে সবই তো পেয়ে গেছি। 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী 2 বারে রয়ে গেছেন, আর পাওয়ার কি আছে? না, তিনি রাষ্ট্রকে ভালোবাসেন। তাই রাষ্ট্রকে ভালোবাসার জন্য আবারও তিনি কাজ করে যাচ্ছেন। বাড়ির লোকেদের কথা তিনি চিন্তা করেন না। বাড়ির লোকেরা তার কাছে বড় কথা নয়, তার কাছে বড় হচ্ছে যে দেশ, রাষ্ট্র।
আপনাকে আমি উদাহরণ দিলে আপনি এক্ষুনি বুঝে যাবেন, কারণ আমরা উদাহরণ ছাড়া বুঝতে চাই না, একদম জলবৎ তরলং করে দিয়ে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি একদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 3 বারে, তাই তো? 3 বারের মুখ্যমন্ত্রী থাকা এই নরেন্দ্র মোদী ছিলেন তো মুখ্যমন্ত্রী, তা সত্ত্বেও তার বাড়ির লোকেরা কতটা উন্নতি করেছে? উত্তর হচ্ছে জিরো, নীল। যে জায়গায় ছিল সে জায়গায় যাচ্ছে, অর্থাৎ কোনো উন্নতি হয়নি তার বাড়ির, দাদার, ভাইয়ের, বোনের কোনো উন্নতি হয়নি। যে অটো চালাতো সে অটোই চালায়, যার দোকান ছিল সে দোকানই চালায়, কিচ্ছু উন্নতি হয়নি। প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 10 বছর প্রধানমন্ত্রী আছেন, তবু তার বাড়ির লোকের উন্নতি সেই একই জায়গায় আছে। এবার আপনি বাংলায় ফিরে আসুন। আমরা বলি না বাংলায় ফিরে এসো বাবা, তো বাংলায় ফিরে আসুন। বাংলায় ফিরে এসে আপনি কি পাবেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেন? তার পরিবারের লোকেরা কঠিন সংগ্রাম করে আজকে উঠে দাঁড়িয়েছে, এমন উঠে দাঁড়িয়েছে সংগ্রাম করে যে সমস্ত বিরোধী দলের যারা আছে তারা বলেন এত টাকা আসে কোথা থেকে, কি করে এত বড় কোম্পানি এত ফুলে ফেপে ওঠে? প্রশ্ন এসে যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাদ দিন, আপনার পাড়ার কোনো ওই আমচা চামচা বেলচা টাইপের কোনো নেতার কথা ভাবুন, কি ছিল, কি হয়েছে? যে ভাঙা সাইকেল নিয়ে ঠুকঠুক করে যেত আর খক খক করে কাশতো আর বিড়ি ফুঁকতো, সেই লোকটা আজকে কোন জায়গায় গেছে আপনি ভাবুন, দেখবেন উত্তর বেরোবে বিরাট টাকা পয়সায় গেছে, নিজের পক্ষে স্করপিও গাড়ি নিয়ে ঘুরছে। এই যে দেখছেন সব ছুঁচো মার্কা নেতা, শাহজাহান ফাহজাহান থেকে শুরু করে বড় বড়, এরা কি করে এত বড় হয়ে গেল? উত্তর হচ্ছে হয় ইনকাম হয়। আর ওদিকে নরেন্দ্র মোদীকে দেখুন, একজন প্রধানমন্ত্রী হয়েও তার বাড়ির কোনো উন্নতি নেই, সেই যে তিমিরে ছিল, মানে যে জায়গায় ছিল সে জায়গায় আছে। এবার আপনি কি বলবেন? একটা মানুষ এতটা দেশের জন্য সবকিছু করলেন, নিজের ঘরের কথা চিন্তা না করে, সেই মানুষটা তাকে কি আবার জিতিয়ে আনবে না মানুষে? দেখুন, বাংলার বুকে অনেকে বলছেন যে আমি বিজেপিকে ভোট দেব না, সেটিং আছে, দেব না, তাতে কি? প্রলয় তো আসবেই, চোখ আপনি বন্ধ করে রাখতে পারেন, কিন্তু প্রলয় আসছেই, অর্থাৎ মোদিজি আসবেই। মানুষের মন জয় করে নিয়েছেন তিনি আরো একবার। এই বক্তব্যগুলো যারা যারা শুনেছেন তাদের প্রত্যেকের গায়ের লোম খাড়া হয়ে যাবে, অন্তত আমার তো হয়েছে। তাই নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বারের জন্য আসছেই। আর কেন মানুষ ভোট দেবে আজকে নরেন্দ্র মোদীর এই কথায় পরিষ্কার হয়ে গেছে। একটা মানুষ যিনি দেশের জন্য, রাষ্ট্রের জন্য চিন্তা করতে করতেই জীবনের অনেকটা অংশ কাটিয়ে দিলেন, যিনি রাত্রিবেলা ঘুমন কম, জেগে জেগে কাজ করেন, যার কাজ আজ আমরা উপলব্ধি করছি না, আগামী দিনে আরো বেশি উপলব্ধি করবে ভবিষ্যৎ প্রজন্ম। তিনি যে জায়গায় তৈরি করে দিয়ে যাচ্ছেন ভারতবর্ষকে, আজ ভারতবর্ষ বিশ্বের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আমি গর্ব করে বলতে পারি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই উক্তিটা, এই কবিতার কথাটা, এই গানগুলো প্রত্যেকটা সত্যি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। তাই মোদিজি আসবেই। এবার আপনি বলুন, আপনি কি বলছেন? পুরোটা শোনার পরে আপনার যদি মনে হয় কোথাও আমি ভুল বলেছি নিশ্চয়ই বলবেন, আর যদি মনে ঠিক বলেছি তাহলে বলবেন, লিখবেন একবার কমেন্ট বক্সে যে হ্যাঁ মোদিজি আসবেই, কেউ আটকাতে পারবে না। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলেই শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তা। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।